আমার দিদিভাই হঠাৎ করে উদয় হয়নি। আমি এগুলো বলতে চাইনি, তো আমাকে বলতে হচ্ছে, কারণ দিদিভাই আমার পাশে দাঁড়িয়েছে বলে দিদিভাই নিজেও ট্রোল হচ্ছে, সেটা আমি চাই না। এবার দিদিভাইয়ের ড্রেসিং সেন্স নিয়ে অনেকের প্রবলেম আছে, ক্যারি করতে পারে বলে পড়ে, যাই পড়ে না কেন। আর রিলস বানানোটা আমার মনে হয় না যে বিশাল মহাপাপ করে ফেলে। রিলস তো সবাই বানায় এখন, আমিও বানাই, তো তাতে কোনো সমস্যা নেই। এবার দিদিভাই কোথার থেকে গজালো সেটা বলি। দিদিভাই হচ্ছে আমার বাবার, বলো, বাবার মেয়ে, মানে বাবার মেয়ে ইন দ্য সেন্স হচ্ছে বাবার আগের পক্ষের মেয়ে। তো সেই বড় মা, আমি বড় মা বলি, তো সেই বড় মার মেয়ে বাবা। তো বড় মা ক্যান্সারে মারা যায়, তখন দিদিভাইয়ের বয়স কত ছিল? 11। তখন মায়ের সাথে বাবার নিউজ পেপারের থ্রু আলাপ হয় আর কি, মানে নিউজ পেপারে যেমন বিয়ের অ্যাড দেয়, তো সেখান থেকে মায়ের সাথে আলাপ হয়, বিয়ে হয়। তোমরা দিদিভাইকে এত কথা বলছো, মানে যার জন্য আমরা এটা ভুলেই গেছিলাম, আমরা এই কথাটা তুলিই না যে দিদিভাই বাবার মানে বড় মায়ের মেয়ে, বাবার মেয়ে, এটা আমরা তুলিই না। তোমরা এত কথা দিদিভাইকে নিয়ে বলছো, তো আমাকে কথাটা তুলতে হলো। এবার আসি, আমার মা আমার থেকে বেশি দিদিভাইকে ভালোবাসে। মাঝে সব ফ্যামিলিতে প্রবলেম থাকে, যেমন আমারও ছিল, কিন্তু আমি শো করিনি, আমি হাইড করেছি। এই কারণে হাইড করেছি, আমি লং টার্মে ভেবেছি যে আমি এগোবো ব্যাপারটা, আমি এখানে শেষ করবো না, যেভাবেই হোক। কারণ ছোট থেকে পাড়ার কাকিমারা, আমার মা, সবাই, মানে মেয়েদের যাদের সিনিয়র মহিলাদের দেখেছি, সবাই আমাকে শিখিয়েছে মেয়েদের সহ্য করতে হয়। আমিও করছিলাম সহ্য, আমি সব কিছু মেনে নিচ্ছিলাম যে না ঠিক আছে, আমি এটাকে ঠিক টেনে নিয়ে যাব, যে যাই বলুক, আমার যত সমস্যাই হোক, যত ফ্রাস্ট্রেটেড আমি হই, আমি ঠিক টেনে নিয়ে যাব। আফটার আ সার্টেন টাইম আমি পারিনি, তারপরে এত ঘটনা। তা আমি সবসময় সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করেছি। এবার যেহেতু মানে দিদিভাইয়ের সাথে আমাদের কি হয়েছিল, দিদিভাইয়ের এরকম দিদিভাইয়ের বিয়ে হয়ে গেছে, এখন দিদিভাইয়ের একটা ছেলে রয়েছে, অনেক বছর আগেই হয়েছে। তো মানে মাসি হচ্ছে এখন, মানে একদম কুল মাসি, আমার ওই ভিডিও করে দিচ্ছে এখন উল্টো দিকে বসে। তো মাঝে একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়, সেটা অনেক দিন আগের ঘটনা। তো তারপরে মানে দিদিভাইয়ের সাথে কিন্তু যে আমাদের যোগাযোগ ছিল না তা নয়, দিদিভাইয়ের সাথে দেখা করতাম, হ্যাঁ হয়তো কখনো ভ্লগে নিইনি, দেখা করতাম, আমরা কফি খেতে যেতাম, দিদিভাইয়ের বাড়িতে যেতাম, দিদিভাইয়ের গলা খিচুড়ি খেতাম, গলা পোলাও খেতাম, চালের দোষ ছিল না, ওটা রান্নার দোষ ছিল, ভীষণ বাজে। তো আমরা খেয়েছি, মানে দিদিভাই বাড়িতে যাতায়াত ছিল, বাট আমার ভ্লগটা বিয়ের কিছুদিন আগে থেকে শুরু করা, তো সেই বেসিসে দিদিভাইকে কোনোদিন আমার দেখানোও হয়নি। আমি সেরকম মানে ফেসবুক ইনস্টাতে সেরকম অ্যাক্টিভও ছিলাম না যে আমি দেখাবো। যবে থেকে ব্লগ শুরু করেছি তোমরা দেখে থাকবে, ইভেন আমার বিয়েতে যে লজ্জা বস্ত্রটা, সেটাও দিদিভাই ধরেছিল, তোমরা জানি না কেউ নোটিস করেছো কিনা। হ্যাঁ, শাখা পলাটাও দিদিভাই পরিয়ে দিয়েছিল, হঠাৎ করে এসে উদয় হয়নি। তো এটা হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে, যাই হোক, এটা হচ্ছে আমাদের ফ্যামিলি, আমরা এরকমই। আমাদের এখানে ওই মানে তোমরা যেরকম বলছো উদয় হয়েছে, আমাদের এখানে ওরকম সমস্যা নেই। না, ভাড়া করা দিদি আমার নয়, আমার নিজের দিদি, নিজের রক্তের দিদি। আর আমি এখনো জোর গলা এটা বলবো যে আমার মা আমার থেকে বেশি দিদিভাইকে ভালোবাসে। সেটা নিয়ে ছোটবেলায় আমি প্রচন্ড রাগ করতাম, এটা মানতে কোনো ক্ষতি নেই। মায়ের একটাই বক্তব্য ছিল যে আমি তোর দিদিকে দেখে এসছি, আমি সবসময় ওকে ভালোবাসবো। ইভেন এখনো ধরো আমার সাথে দিদিভাইয়ের একটু কথা কাটাকাটি হলো, আমি ভাবলাম আমি আর ফোনই করবো না, তো ফোনটা সবার আগে মায়ের থেকে চলে যায়, কি হয়েছে রে এরকম করে চলে যায় সলভ করার জন্য। তো এটা হয়। তো যাই হোক, এইবার হচ্ছে আমার অনেকে লিখছো না যে এত মাখো মাখো সম্পর্ক, কি করে কি সমস্যা হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে বিয়ের আগের কমিটমেন্ট আর বিয়ের পরের কমিটমেন্ট যদি সেম থাকে সমস্যা হয় না। বিয়ের আগে তোমার কমিটমেন্ট একরকম, বিয়ের পরে কমিটমেন্ট চেঞ্জ হয়ে গেলে তখন সমস্যা। এটা আমি সবাইকেই বলছি, যেটা তোমরা বিয়ের পর মেনটেন করতে পারবে না সেই কমিটমেন্টে যেও না। বিয়ের আগে যে কমিটমেন্টটা করবে, বিয়ে করার জন্য ধরো কমিটমেন্ট করছো, সেটাকে বিয়ের পরে মেনটেন করো, তাহলে তোমার জন্য অন্য কোনো, মানে তোমার অপোজিটে যে মানুষগুলো রয়েছে তাদের হার্ট ব্রেক বলো, তাদের কি বলবো, এই ট্রমাটাইজড হওয়া, এগুলো হবে না, সব ক্লিয়ার থাকবে।
ওকে, এবার হচ্ছে অনেকে এটা বলছে যে যখন মাকে নিয়ে, আমি একটা কমেন্ট আমি দেখেছিলাম, একটা মহিলারই কমেন্ট, মাকে নিয়ে এত সমস্যা যখন মাকে ছেড়ে দিলে না কেন। আমি জানি না আপনি মহিলা হয়ে কি বেসিসে কথাটা বলছেন, কি বেসিসে বলছেন। আমার মানে আমি নিজেও একজন মহিলা, আমি যদি, আমার খুব ইচ্ছা ছিল যে আমি সংসার করব, আমার বাচ্চা হবে, মানুষ করব, তাকে খুব ভালোভাবে মানুষ করব, ভালো শিক্ষা দেব। তো আমি তো অ্যাটলিস্ট ছেলে হোক মেয়ে হোক, আমি তো এটা শেখাবো যে প্রত্যেকের মা তার লাইফে ইম্পর্টেন্ট, সেটা যেই হোক, প্রত্যেকের মা যেমনই দেখতে হোক। তুমি কালো বলে তুমি খারাপ, তুমি সুন্দর দেখতে বলে, ফর্সা বলে তুমি ভালো, এইভাবে তো আমি কাউকে জাজ করি না। কারণ আমি জানি না, আমার ক্লোজ অনেকে এরকম আছে, অনেকে তাদেরকে নিয়ে কমেন্ট করে কেমন বিচ্ছিরি দেখতে, এই ওই সেই চেহারা বডি শেমিং করে, কিন্তু আমি কখনো কাউকে এভাবে জাজ করি না। এর ব্যাপারটা হচ্ছে দিদিভাইকে ছাড়া, ওটা আমার বলার রাইট আছে। তো আমি মাঝে মধ্যে ডাকিও মুটি বলে, এখানে আমার কিছু করার নেই। না বেচারা, এই যে 10টা দিন আমি হসপিটালে ছিলাম, হসপিটালের সোফাগুলো তো ভীষণ বড় বড়, সেই সোফার মধ্যে আমার দিদিভাই আর ঋষি দুজন, একজন এদিকে মাথা একজন ওদিকে মাথা করে একটা সোফায় দুজন শুয়েছিল কন্টিনিউ 10 দিন। ওকে, এবার শুয়ে উনি ছিল, আমি বসেছিলাম। তুই হাফ শোয়া ছিলি কেন, কি জায়গা ছিল না? হ্যাঁ, ওই একই ব্যাপার। যাই হোক, তো আসলে ওরা সবাই মিলে আমাকে একটু হাসানোর চেষ্টা করছে, কারণ ডাক্তার থেকে শুরু করে সবাই বলেছে যে ওকে একটু মেন্টালি সাপোর্ট দিও, তো যাতে আমি পাগল না হয়ে যাই। তো সেই চেষ্টাটাই চলছে এখন। এবার হচ্ছে দিদিভাই আর কি যেন একটা পয়েন্ট তখন বললাম, বলে তো ফটোগ্রাফার। হ্যাঁ, ওকে, আচ্ছা, ফার্স্টে মায়েরটা বলে নিই। সেটা হচ্ছে আমি আমার দুটো ফ্যামিলিকে আমি সমানভাবে দেখেছি। অনেকে দেখে থাকবে আমি 2 মাকে সমান জামা পরাতাম, ম্যাচিং পরে ছবিও তুলেছি, 2 মা সমান জিনিস পরেছে। বাবাকেও, বাবার জন্য, ওই বাড়ির বাবার জন্য ধুমধাম জিনিসপত্র নিয়ে যাওয়া, এগুলো আমি করতাম। কারণ আমি না ভাবিনি যে আমার এই ব্যাপারটা লং টার্মে চলবে কি চলবে না, আমি ভাবিনি। আমি ভেবেছি যে আমি তো লাইফ টাইম কাটিয়ে দেবো, যেভাবেই হোক কাটিয়ে দেবো। তো এবার কি বলতো, যে মানুষটা বাইরে যত হাসছে তার মানে মানুষটা যে ঠিক আছে তা নয়। অনেক সময় অনেকে অনেক কিছু চেপে যায়। এবার সমস্যাটা হচ্ছে আমাকে না কেউ জিজ্ঞাসাই করতো না। হ্যাঁ, আমার মা জানতো, দিদিভাই জানতো, বাট বাইরের কেউ আমাকে জিজ্ঞাসা করতো না যে তুই ভালো আছিস, এই একটা কথা। এই কথাটা অনেক সময় আমি মাঝে মধ্যে, ইভেন আমার লাইভ যারা বা ভিডিও যারা, ভ্লগ যারা কন্টিনিউ দেখেছো, কি মাঝে মধ্যে কিছু ভ্লগে অনেকে কমেন্ট করেছো তোমার কি বাই এনি চান্স মন খারাপ, বাই এনি চান্স কিছু হয়েছে। তো তখন না আমি সিচুয়েশনগুলো ফেস করছিলাম। তো আমি জাস্ট আমার লাইফে যে খারাপ মোমেন্টগুলো আমি তখন ফেস করছিলাম, তো যার জন্য আমি তখন হয়তো ভিডিওতে আপসেট হয়ে পড়েছি, তোমাদের সাথে কথা বলেছি, এটা করেছি আমি। আচ্ছা, এবার আসি হচ্ছে মাঝে একটা পোস্ট খুব উঠেছিল, আমি নাম নিচ্ছি না, আমি নাম নিতে চাই না, বেকার ফুটেজ খাওয়াতে আমি চাইছি না। যাই হোক, তো দুটো আমার আগের দুজন কো ওয়ার্কার, ওদের সাথে 1.5 বছর আগে, ইভেন আমার কাছে সাক্ষীও রয়েছে যে 1.5 বছর 2 বছর আগে তখন আমার কাছে ফার্স্ট মেসেজ আসে যে আমি অমুক একটা পেজ চালাই, আমি তোমার পেজটা হ্যান্ডেল করতে চাই। আমি বললাম তুমি কল করো, কথা হয়েছে। তো হওয়ার পরে আমি বললাম যে বলো কত কি দিতে হবে, কারণ আমার পক্ষে অত টাকা দেওয়া পসিবল নয় এখন, মানে আমার তখন পেজে আর্নিং ছিল না। তো ওর বক্তব্য ছিল না আমি এমনিই করবো, তার বদলে তুমি আমাকে কিছু সোর্স দেবে, সোর্স ইন দ্য সেন্স আরও কিছু বন্ধুবান্ধবকে রেফার করবে, এরকম করবে। মেন কথাটা হচ্ছে যেটাকে আমরা কোলাবোরেশন বলি। আমার তো এখন কারোর সাথে কোলাবোরেশন করতেও ভয় লাগছে, মনে হচ্ছে সবাইকে দিয়ে লিখিয়ে নেবো যে না তুমি এটা কোলাব করছো। তো যাই হোক, এবার তো সেরকমই কথা ছিল, আমার পেজ হ্যান্ডেল করতো। আমি একদম মিথ্যা কথা বলবো না, খুব ভালোভাবে নিজের কাজ করেছে, নিজের ভিডিও আমার ভিডিওগুলো নিজে এডিট করতো, করে আপলোড করে দিত, পেজে রিচ বাড়ে, আমার পেজে ফলোয়ার্স আসে আমার, তো এইভাবে চলছিল। আমি তো ওকে যখনই জিজ্ঞেস করতাম কত কি টাকা দেবো, তখন ওর বক্তব্য ছিল আমার কিছু লাগবে না দিদি। তো কিছু লাগবে না বলতো বলে আমি একবার একটা হেডফোন কিনে দিয়েছি
কানের হেডফোন, মানে আমার সামনেই বলছিল যে হেডফোন হারিয়ে গেছে না কি জলে পড়ে গেছে সামথিং। তা আমি ওই একটা মল আছে না যেখানে শুধু ইলেকট্রিক্সের জিনিস পাওয়া যায়, কি বলে বলো? ইলেকট্রনিক্স মল। হ্যাঁ, মানে শুধু ইলেকট্রিক্সের জিনিস পাওয়া যায়, ই মল না? ই মল। তো ওই ই মলে নিয়ে গিয়ে আমি একটা হেডফোন কিনে দিয়েছিলাম, জামা একটা হুডি কিনে দিয়েছি, মাঝে মধ্যে টি শার্ট পাঠাতাম, আই থিঙ্ক একটা ঘড়িও দিয়েছিলাম, আমার এখনো ক্লিয়ারলি মনে নেই, অনেক 2-3 বছর আগের কথা। তো এইভাবে চলছিল। এইবার কি হলো, হঠাৎ করে একদিনকে আমাকে বললো যে তুমি তো রিল করতে পারো, তুমি রিল করো না কেন, তাহলে ইনস্টাগ্রামে ফলোয়ারটা গেইন হবে। তখন আমার ইনস্টাগ্রামে 70-75 সামথিং কিছু একটা 70-75 হাজার ছিল। আমি বললাম যে কি রিল করবো? বললো কেন, তুমি ছোটো ছোটো গানের রিল বানাও যেমন সব সিঙ্গাররা করে। সত্যি কথা বলতে বুদ্ধিটা আমাকে ওই দিয়েছিল, তার জন্য থ্যাংক ইউ। তো তুমি রিল বানাও না কেন, রিল বানাতে পারো। তো আমি বলেছিলাম যে ঠিক আছে। তখন আমি বললাম যে কে, তুমি করে দেবে? বললো হ্যাঁ আমার ক্যামেরা আছে, আমি করে দেবো। এবার আমার গানের রিল শুরু হলো, ওই তুমি কি জানো, কেউ আড়ালে বসে, এরকম অনেকগুলো গান, বেশ ভালো ভালো গান। তো সেক্ষেত্রেও ওর সেম বক্তব্য ছিল যে তোমাকে কি পেমেন্টের কথা বললো, পেমেন্ট লাগবে না। কিন্তু আমার কাছে এখনও স্ক্রিনশট আছে, 3,000, 2,000, 3,500 এরকম করে টাকা আমি পাঠিয়েছি ওকে। এবার আমি তারপর ঠিক করলাম যে আমার যে বন্ধু নীল ছিল ওর সাথে ডান্সের কটা ছোটো ছোটো ভিডিও রিল করব। তো ওটা করার সময় ওকে আমি বললাম যে শুধু ক্যামেরা নেব। ও বললো না, দ্রোনও নাও, ভাল লাগবে। বললাম এবার আমি জানি যে দ্রোনের চার্জ অনেক হয়, তো সেক্ষেত্রে আমি বললাম আমি কেন যে একটা নাচের রিল বানাবো যেটাতে আমার কোনো টাকা আসবে না, মানে এগুলো সব টাকা মানে মনিটাইজ বন্ধ হয়ে যায়, আমি কেন দ্রোন নেবো? বলে কিচ্ছু লাগবে না, আমারই বন্ধু, আমরা দুজনে মিলে করে দেবো। ঠিক আছে। তো সেই বেসিসে হলো। এবার আমার কাছে, হ্যাঁ এখন বলতে পারো আমি এগুলো লিখিত নিইনি, আমার কাছে লিখিত কিছু নেই, কিন্তু আমার সাথে তখন যারা কাজ করতো প্রত্যেকে জানতো যে আমরা কোলাবেই করছি, কারণ এটা কোলাবোরেশনেরই কাজ ছিল। অনেকে লাস্ট টাইম মানে কমেন্ট করেছিল যে অনেকে, মানে আমার চেনা জানার মধ্যে অনেকে লিখেছো আমি জানি, কি করে জানলে আমি জানি না, বাট যাই হোক, আমি এবার থেকে তো আমি কোলাবোরেশনও লিখিয়েই নেবো পাক্কা যে তুমি কোলাব করছো। তো মানে শিক্ষা হয়ে গেছে আমার। তো যাই হোক, এবার এরকম করে আমার ডান্সের ভিডিও হয়, গানের ভিডিও হয়। মেন যেটা আমাদের পেমেন্টের এগেনস্টে কাজ ছিল, মানে আমি বলেছিলাম পেমেন্ট করব, ওটা আমার ট্রায়াল ছিল। মন্দারমণি যাব বলেছিলাম, এগেইন সেখানে আমি নীল আর ইভেন মন্দারমণির একটা মডেল ছিল প্রলয় বলে, আমরা দুটো গান নিয়ে গেছিলাম। একটা হচ্ছে মন মানে না, আর একটা হচ্ছে রাতুমে জাগায়া। এবার সেই গানটা তো আমি রিলিজই করতে পারিনি, মানে রিলিজ হয়নি এটা এখনও। যাই হোক, তো কারণ আমি বলতে চাই না, তখন তারা নিজেদের মধ্যে ছিলেন না, কি করেছে আমি আর বলতে চাই না। আমি কমেন্ট করেছিলাম, তো সেই নিয়ে বহুত বাড়াবাড়ি হয়েছে, তো আমি এই জন্য এখন বলতে চাইছি না যে তারা কি করেছিলেন। কিন্তু মন মানে না শ্যুটটা কোনো রকমে এডিটে আমি নীল আমার মা তিনজনে এডিটে গেছিলাম, আমরা কোনো রকমে মন মানে নাটা বের করেছি, বাট আরেকটা গান কোনোভাবেই বের করা যায়নি। বিচে বসে ঘামছে, হাত শেক করছে, এরমভাবে কাজটা তখন কমপ্লিট হয়নি, মানে কোনো রকমের শ্যুটটা হয়েছিল, বাট সেটা ছাড়ার মতো কন্ডিশন ছিল না। সে গানটা আমি এখনও ছাড়িনি, সেটা আমি হয়তো নেক্সট 2-3 মাসের মধ্যে আমি শ্যুট করে হয়তো ছাড়বো। তো যার জন্য যাই হোক, এবার তখন ওখানে দাঁড়িয়ে হোটেলে দাঁড়িয়েই আমাকে বলা হলো যে এরকম কিছু পেমেন্ট করে দাও দিদি। এবার যাই হোক, এখন আমাদের এত অনলাইন ট্রানজ্যাকশন হয়, 2-3 বছর আগে অবধি আমি এত অনলাইন ট্রানজ্যাকশন করতাম না, ইভেন মোস্ট অফ দ্য শোয়ের হচ্ছে ক্যাশ পেমেন্ট হতো। এখন আমি যে দাদার সাথে কাজ করি সত্যজিৎ দা বেশিরভাগটা মাঝে মধ্যেই অনলাইন করে দেয়, খুব রেয়ার হয় ক্যাশ করে, না হলে তখন আমাদের কাছে ক্যাশই থাকতো। তো আমি কিছু টাকা তখন ক্যাশও করেছিলাম, যেটা হচ্ছে ওই মন মানে না পেমেন্ট হিসাবে স্বরূপ ছিল। যাই হোক, এইবার আমাকে যখন আমার স্লিপ ডিস্ক হয় 1.5 বছর আগে, তখন নাকি ওরা মেসেজ করে। এবার ওই সময় আমার স্লিপ ডিস্ক হয়েছে, মায়ের সাথে কথাও বলেছিল নাকি, মা বলেছিল হসপিটালে আছে, ফোন করবে। তখন আমি 3 মাসের জন্য বেড রেস্টে ছিলাম, এটারও প্রুফ আমার কাছে, সেটা সবাই জানতো। আমি তখন 3 মাসের জন্য বিছানায় শুয়ে শুয়ে কাঁদতাম, বন্ধুরা এসে দেখা করে যেত, আমি উঠতে পারতাম না, শুধু শুয়ে থাকতাম সোজা হয়ে। তো ওই সময় ওরা মাকে কল করেছিল, বলেছে যে এরকম তো বেড রেস্টে রয়েছে, তো যখন একটু সময় দাও আমি বলবো। যাই হোক, মাথা থেকে বেরিয়ে গেছে। এই 1.5 বছরে ওদের মনে হয়নি যে আমাকে একবার পিং করুক যে তোমার কাছে টাকা পাই। ইভেন ওই আমার স্লিপ ডিস্কের ঘটনার পরেও ওই দুটো ছেলের মধ্যে একটা ছেলে মাঝে মধ্যে অর্গানাইজারও হয়, মানে শো অর্গানাইজ করে। ওরা আমি একটা শোতেও গেছিলাম, দেখা হয়েছিল, ওখানেও ওর মনে হয়নি ও আমাকে বলবে যে আমি তোমার কাছে টাকা পাই বা সামথিং কিছু। হঠাৎ করে
মানে যে টাকাটা পাওয়ার কথা নয়, কারণ কোল্যাব ছিল, তবুও সে টাকাটা পাই, তখন তার মনে হয়নি যে কথাটা আমাকে বলবে। কোন যুগে একটা মেসেজ করে রেখেছে, আমি এখনও তোমাদের হোয়াটসঅ্যাপ খুলে দেখাতে পারি, মোটামুটি 1500 থেকে 1600 মেসেজ পেন্ডিং রয়েছে। তুমি ফোনই করে নিতে, আবার করে নিতে, একটা ফোন করতে আমাকে। এই 1.5 বছরের মধ্যে ওদের মনে হয়নি, শোতে দেখা হয়েছে তখনও মনে হয়নি, হঠাৎ এখন যখন দেবলীনা নন্দিনী সবাই টানা হেঁচড়া করছে, মানে যে মোমেন্টে দেবলীনাকে বোঝানো হচ্ছে যে তুমি বেঁচে গিয়ে ভুল করেছো, তুমি মরলে না কেন, মানে আমি যে ট্রমাটার মধ্যে থেকে চলছি বা যেটা 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 আমি ফেস করছি, আমার মাথার মধ্যে যেগুলো যেগুলো চলছে, কিছু লোক আছে সেগুলোকে আরও বেশি করে প্রেশারাইজ করছে, না ঠিকই ছিল, করে নাও। তো যাই হোক, সেই সময় তাদের মনে হয়েছে তারা একটা ভিডিও বানাবে যে আমাদের টাকা মেরে দিচ্ছে। আবার লাস্টে কমিকও হয়েছে, দেবলীনা নন্দী সারা জীবন হাসপাতালে থাকে। আসলে কি বলতো, আমার বাবাও হাসপাতাল তৈরি করেনি, শ্বশুরমশাইয়েরও হাসপাতাল ছিল না, তো মানে কোথাও এমনি এমনি কি শুয়ে থাকা যায় না। আর সরকারি হাসপাতালে না, তার মধ্যে এরকম কিছু কেস হলে, মানে যে কাজটা আমি ঘটিয়েছি, এরকম কিছু কেস হলে এমনি এমনি থাকা যায় না। পুলিশের কাছে খবর যায়, পুলিশ এসে এনকোয়ারি করে, এনকোয়ারি করার পরে তারপরে যা প্রসিডিওর তা হয়। আর আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমি কোনো বড় মহান মানুষ নই। হ্যাঁ, আমাকে দেখতে অনেকে হসপিটালে এসছে, তো সেটা নিয়েও অনেকের সমস্যা রয়েছে, কারণ আমি তাদের শো করি, ভালো সম্পর্ক, তাই তারা এসছে। তারা অনেককেই দেখতে যায়, কিন্তু আমাকে নিয়ে মাথা খারাপ হয়ে গেছে, কারণ আমি মেয়ে। আমার চরিত্রে দোষটা দেওয়া তোমাদের আগে দরকার, কিছু মানুষের, সবার জন্য নয়। আমি মেয়ে, ওরা দেখতে এসছে মানে আমি হচ্ছি নেক্সট ওদের শয্যার সঙ্গী। এটা তোমরা মেনশন করতে চাইছিলে, আমি কমেন্ট দেখেছি, এই তো পেয়ে গেছে, আমি দেখেছি। তো আমি এটাই বলবো, মেয়ে বলে তার চরিত্র খারাপ এটা প্লিজ বলা বন্ধ করো। আমাকে সবাই ভালোবাসে, সবাই দেখতে এসছে, প্রচুর মানুষ এসছে, প্রচুর মহিলা দেখতে এসছে যাদেরকে আমি চিনি না পর্যন্ত। মাকে ফোন করেছে, দিদিভাইকে ফোন করেছে, হসপিটালে দেখতে এসছে আমাকে। যাই হোক, এবার বেশ কিছু মহিলা আমাকে মেসেজ করছে তোমার কাহিনীর সাথে আমার কাহিনী মেলে। তারা বুঝতে পারছে যে আমার মধ্যে দেখে কী চলছে, আমার মধ্যে দিয়ে কী চলছে। যারা হসপিটালে দেখা করতে এসে তারাও বলেছে যে 2 বছর 3 বছর ধরে নাটক করেছি, আমরাও পারিনি, আমরাও সেম বেরিয়েছি। হ্যাঁ, আমি আবারও বলছি, যেটা আমি করেছি সেটা ভুল, সেটা সলিউশন নয়, কিন্তু তখন আমি কিছুই বুঝতে পারছিলাম না যে কি করা উচিত। যাই হোক, হ্যাঁ, কোথায় ছিলাম, আমিও ভুলে গেছি। যাই হোক, এবার হচ্ছে, হ্যাঁ, তো চরিত্র নিয়ে কথা বলাটা বন্ধ করো। আর সায়ক, আবারও সায়কে ফিরছি, বিয়ের অনেক আগে টাকা থেকে। বলছিলিস কোনটা? কোলাবোরেশন। ও কোলাবোরেশন, সরি, সায়কে পরে আসছি। কোলাবোরেশন, হ্যাঁ, তো যাই হোক, এবার কোলাবোরেশনে তো আমার আর বিশ্বাস নেই। যাই হোক, এবার তারপরে আমি ওদের 3000, 2500, 3500 এরকম প্রচুর, 800 এরকম অনেক পেমেন্ট করেছি। কিন্তু যেদিনকে ওরা ভিডিওটা বানায় তার আগের দিন বা সেদিনও ওদের কোনো ফোন আমার কাছে আসেনি। যেই দেখলো দেবলীনা নন্দী হসপিটালে, দেবলীনা নন্দী এখন টপিক, সবাই মিলে ছিঁড়ছে, চলো আমরাও, মানে ছিঁড়ছে মানে হচ্ছে গিয়ে সবাই আমাকে টানা হিচড়া করে ছিঁড়ছে আর কি। তো মানে একদম আমার তো একদম অনলাইন অপারেশন করে দিয়েছে সবাই, তো বেশিরভাগই কন্টেন্ট বানিয়ে ফেলেছে। কন্টেন্ট ঠিক আছে, মানে আমার যাই হোক, তো বেশ কিছু মানুষ ভালো কথা বলেছে আমাকে বুঝে, বেশ কিছু খারাপ বলেছে। তখন ওদের মনে হয়েছে ভালো বললে তো আমরা ভিউজ পাবো না, খারাপটাই বলি। তো ওরাও বলেছে, ওদের যেটা মনে হয়েছে ওরা বলেছে, আর লাস্টে গিয়ে কমিক করেছে। ইভেন আমার ছবিটাকে বিকৃত করে, মানে কার্টুনাইজ করে অনেক কিছু করা হয়েছে। তো যাই হোক, তো তারপরে সেদিনকেই যখন আমি ভিডিওটা আমি দেখিনি, আবারও নাটের গুরু আমাকে পাঠিয়েছে, হচ্ছে সায়ক। এই ভিডিওটা সায়ক পাঠিয়েছে আমাকে। তো আমি হঠাৎ করে দেখলাম একটা টুং করে বাজলো, দিদিভাইকে বললাম দেখো তো ফোনটা। দিদিভাই বললো সায়ক কিছু একটা মেসেজ করেছে। দিদিভাইকে বললাম খোলো। দিদিভাই খুলে বললো যে কিছু একটা তোকে নিয়ে এরকম ভিডিও বেরিয়েছে। আমি দেখলাম, লাস্টে দেখলাম ওদের বক্তব্য দেবলীনা নন্দী সারা জীবন হসপিটালে থাকে। মানে আমি ভাবছি আমি হসপিটালে কত টাকা দিয়েছি, মানে ভাবতে পারছি না। আমার সব ইনকাম মানে হসপিটালে আমি দিয়েই আসি সব সময়, রোজ যাই। তো এবার হচ্ছে আমি সেই মোমেন্টে, মানে ওরা যেহেতু তার মধ্যে আবার কি, ওরা স্ক্রিনশটে আমার ফোন নাম্বারও শেয়ার করেছে, সেটা ওদের ভুল নয়, ওরা মানবে না। তো এইসব নিয়ে দিদিভাই তখন বলে আমি থানায় গিয়ে একটা জিডি করে আসি। দিদিভাই গেছিলো থানাতে, থানার বাইরে দাঁড়িয়ে আমি দিদিভাইকে বললাম 2 মিনিট হোল্ড করো, কারণ ওরা আমাকে কি মনে করেছে জানি না, আমি ভাই বলতাম।
তো আমি চাই না এই ব্যাপারটা টানা হিচড়া হোক, টানা পূরণ হোক, কোনো দরকার নেই। আমি একবার ফোন করি, আমি তার আগে আমি অনেকবার মানে ওদের ভিডিও দেখার পরে অনেকবার কল করেছি, দুজনের কেউ ফোন ধরার প্রয়োজন মনে করেনি। একদম রাতের দিকে গিয়ে, শেষ রাতের দিকে গিয়ে একজন ফোন ধরে বলছে আমি শো থেকে ফিরছি, আমি ফিরে কথা বলছি। তারপরে কথা হওয়ার পরে আমি বললাম যে তুমি ভিডিওটা ছাড়ার আগে একবার আমায় কল করতে না, তোমাকে তো অনেকবার কল করেছে। কবে করেছো? বললো 1.5 বছর আগে। আমি বললাম তখন আমি কোথায় ছিলাম? না তুমি তখন হসপিটালে ছিলে। আমি বললাম ও মানে আমার স্লিপ ডিস্ক অপারেশনের সময় ওদের তখন মনে পড়েছে, আবার এখন মনে পড়েছে, তার মাঝে ওদের মনে হয়নি যে চাই, যেখানে দেখাও হয়েছে। তো যাই হোক, এই টাকাটা কিন্তু মানে আমার দেওয়ার কথা ছিল না, বাট স্টিল আমি ওদেরকে বললাম আমি তোমাদের কত টাকা দরকার। ওরা যে টাকাগুলো আমার কাছ থেকে পেয়ে গেছে, 3,000, 2,500, 3,500 হোয়াট এভার যা যা পেয়ে গেছে, স্ক্রিনশট আছে, তারপরেও ওই প্রত্যেকটা কন্টেন্টের টাকা অ্যাড করে আমাকে 53,000 টাকার একটা লিস্ট পাঠায়। মানে তখন ওই আমি যে টাকাগুলোতে দিয়ে দিয়েছি 3, 3.5, 2.5 হোয়াট এভার যেগুলো দিয়ে দিয়েছি ওগুলো মাইনাস হয়নি, সব সমিত 53,000 টাকা। আমি 53,000 টাকাই ওদেরকে পাঠিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি ওদেরকে বললাম যে আমি পাঠিয়ে দিচ্ছি, কিন্তু তুমি আগের ভিডিওটা ডিলিট করবে। আচ্ছা বাই দ্য ওয়ে, এর মাঝখানে ওদের কাছে মানে আমার তরফ থেকে যেহেতু আমি কথা বলছিলাম না, অনেকে কল করেছে যাতে ওদেরকে বুঝিয়ে ডিলিট করা যায়। এখন ওরা যাই হোক কিছু না কিছু এটা নিয়ে মানে ওরা উল্টো এটা নিয়ে থ্রেড দিচ্ছে, বাট এখানে আমারও যে থ্রেড দেওয়ার জায়গা আছে কিন্তু সেটা করিনি। তোমরা অনেকে বলছো না কি থ্রেড দিয়ে ভিডিও ডিলিট করেছো, কেন ওদের নেক্সট ভিডিওটা যেটা ছিল। যাই হোক 53,000 টাকা আমি পেমেন্ট করার পরে আমি ওদেরকে বলেছি আমি কোনো কমপ্লেন জিডি কিচ্ছু করছি না, তোমরা শুধু আর একটা ভিডিও বানাও, মানে বলো যে আমরা 1.5 বছরের মধ্যে দেবলিনীদির সাথে কোনো কন্ট্যাক্টই করিনি, কোনো কথা বলিনি। ইভেন ভিডিওটা ছাড়ার আগেও দিদিকে যে একবার নক করবো দিদি টাকাটা পাঠাও সেটাও করিনি। তো আমি তো জানি আমার কাছে ওরা টাকা পায় না, কারণ একটা কাজ করেনি আমি সেটার টাকা কেন দেব। আর বাকি যেগুলো আগের করেছিল সেগুলো কোল্যাব ছিল। আমি যাই হোক মানে তাই ওদের বক্তব্য ছিল। এখন আমাকে লিখিত নিতে হবে এবার থেকে যাদের সাথে কোল্যাব করবো, কারণ আমার কাছে তো এটার প্রুফ নেই, বাট আমার টিম মেম্বার্সরা জানে যারা আমার সাথে এতদিন ধরে চলেছে। আমার মেকআপ আর্টিস্ট বলো, আমার গাড়ির দাদা বলো, আমার যে আদার্স যে বন্ধু বান্ধব যারা আমার সাথে ভিডিওগ্রাফির কাজ করে, এরা প্রত্যেকে জানতো যে ওরা এইভাবেই আমার সাথে কাজ করছে। তো যাই হোক 53,000 টাকা দেওয়ার পরে ওদের আমি শুধু বললাম তোমরা এইটা বলো যে আমরা দিদির সাথে কথা না বলে ভিডিওটা আপলোড করেছি, সেটা আমাদের একটা ভুল হয়েছে, বা এই সিচুয়েশনে আপলোড করাটা ঠিক হয়নি। মেল ইগো হার্ট হয়ে গেছে তখন ওদের, ওরা ডিরেক্টলি বলে দিল। আমার দিদিভাই ওদের সাথে কথা বলেছে, ইভেন একজন একটু ভদ্রভাবে কথা বলেছে, আর একজন একটু রুডভাবেই কথা বলছিল, তার জন্য দিদিভাইও চিৎকার করেছে। তো করার পরে আর সত্যি কথা বলতে তখন আমার সবে ইনসিডেন্টটা ঘটেছে, আর আমার এখনো মানে মাথার মধ্যে প্রচুর চাপ। আমার কথাটা ছিল আমাদের পেমেন্ট দিয়েছো, আমাদের প্রাপ্য টাকা আমাদেরকে দিয়েছো, দয়া করোনি। হ্যাঁ কোনো দয়া করোনি। কিন্তু আমি সত্যি বলছি, বিশ্বাস করো, গানের দিব্যি কেটে বলছি, প্রথম থেকে লাস্ট অব্দি বেশিরভাগটাই ওদের সাথে আমার কোল্যাব ছিল। মানে এই যে ছোট ছোট রিলস ভিডিওগুলো ওরা নিজেরাই, এই বাইকের ভিডিও করছে, এই করছে, নিজেরাই করে দিয়েছে যে আমি করে দিচ্ছিলাম একটা করো, এগুলো ওরা মাথায় দিয়েছিল আমার। তার মধ্যে কিছু কিছু টাকা আমি দিয়েও দিয়েছি, কিন্তু সেগুলো ওদের আর মাথায় নেই। টোটাল 53,000 টাকার বিল পাঠিয়েছে, যে স্ক্রিনশটটাও এখন আমার কাছে আছে। আমার কাছে যদি ওদের হোয়াটসঅ্যাপের পুরোনো চ্যাটগুলো থাকতো আমি দেখাতে পারতাম, কিন্তু ওনাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ এনক্রিপ্টেড, বড় বড় মানুষদের মতো পুরোনো চ্যাট ডিলিট হয়ে যায়, যেটা আমার এনক্রিপ্টেড আজ অব্দি নয়, সবার পুরোনো চ্যাট থাকে। তো ওদের এনক্রিপ্টেড, তাই পুরোনো চ্যাট নিই, নাহলে আমি সেটাও দেখিয়ে দিতাম যে কি ওদের সাথে আমার কথাবার্তা কি হয়েছিল। তো ভিডিওটা আপলোড করার পরে ওদের বক্তব্য তোমরা হচ্ছে প্রাপ্য দিয়েছো, দয়া করোনি। তো আমি এরকম ভিডিওতে কিছু বলবো না, আমি শুধু বলবো টাকাটা পেয়ে গেছি, তাও উইথ ফুল অ্যাটিটিউড। টাকাটা পাওয়ার পরে ওরা পরের দিন মানে ওদের পুরো 24 ঘন্টা টাইম লেগেছে আর একটা ভিডিও করতে, কারণ লোকের কাছে পৌঁছাক যে টাকাটা দেয়নি। তো সেখানে গিয়ে পরের দিন ওরা ভিডিও করে বললো আমরা টাকাটা পেয়ে গেছি, সব হয়ে গেছে, সলভ হয়ে গেছে, এরকম ওরকম সেরকম। তার মধ্যে ঢুকেছে কিছু নিউজ চ্যানেল। তোমাদের কাছে আপডেট থাকে দেবলীনা নন্দী কার টাকা দেয়নি, এই আপডেটটা থাকে না যে টাকাটা পেয়ে গেছে। তোমরা সেই টাকা পেয়ে যাওয়ার পরেও পুরোনো আপডেট দিয়ে যাচ্ছ টাকা দেয়নি, সেটা নিয়ে অনেকে খিল্লি করছে, হাহা হি করছে। মানে কেন আমি বুঝি না। আমি চরিত্রের দোষ, সেখানেও চরিত্রের দোষ, কি নাকি টাকা দিইনি নাকি চরিত্র খারাপ, আমি নাকি এইভাবে চলে, কিসের জন্য, কেন চলবে এভাবে চলে না আমার। আমি শুধু তাদের কাছে থ্যাঙ্কফুল যাদের কমেন্ট বা যাদের মেসেজ দেখে আমি একটু স্ট্রং হয়েছি, কারণ আমি প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছিলাম, ইভেন এখনও ভেঙে রয়েছি আমি। এগেন স্ট্রং থাকতে হবে, সবাই মিলে বলছে মাথা সোজা রাখো, স্ট্রং থাকো, কিছু হয়নি, আরও বেটার কিছু হবে,
সামনে অনেক কিছু পড়ে আছে, তো আমাকে স্ট্রং থাকতে হবে, আমি স্ট্রং আছি। কিন্তু বেশ কিছু মানুষের কমেন্ট আর বেশ কিছু মানুষের মেসেজ, বেশ কিছু মানুষের কল আমাকে এই জায়গাটা দাঁড়াতে সাপোর্ট করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ মন থেকে। আর যারা কাদা ছোড়াছুড়ি করছো, প্লিজ এবার বন্ধ করো। আমি এরকম নেগেটিভভাবে আমি ট্রেন্ডিংয়ে থাকতে চাই না, প্লিজ বন্ধ করো। আর আমার এখন পার্সোনাল লাইফে আর যাই হবে, মানে আমার এই কি বলবো ম্যারিটাল লাইফে যাই হবে, আমি এখন আর এই নিয়ে কোনো আপডেট দেবো না, এই নিয়ে কোনো কথা বলবো না, কোনো নিউজ মিডিয়া কোনো পোর্টালে আমি আমার ম্যারিড লাইফ নিয়ে কোনো কথা বলবো না। যা হবে আফটার আ সার্টেন টাইম, যদি সুযোগ হয় বা যদি দরকার পড়ে তখন বলবো, বাট এখন আমি আর কোনো কথা বলবো না এই নিয়ে। হ্যাঁ, তা বলে যাদের আমার ভ্লগ নিয়ে সমস্যা, আমি ভ্লগ বন্ধ করব না, কারণ ভ্লগের থ্রু আমি অনেকের কাছে পৌঁছেছি, অনেকের সাথে কথা বলতে পারি। আর হ্যাঁ, মোদ্দা কথা আমার সংসারও চলে বলতে পারো, কেন অনেকে তো বলবে না যে টাকা আসে, বলো না। হ্যাঁ, টাকা আসে। এই আমাকে তোমরা কন্টেন্টে দেখিয়ে আমাকে ছোট করে তোমরা অনেকে টাকা কামিয়েছো না জেনে, অনেক অনেক বড় বড় ক্রিয়েটাররাও টাকা কামিয়েছে না জেনে, আমাকে ছোট করে কামিয়েছো। তো সেক্ষেত্রে আমিও টাকা ইনকাম করি, কারণ আমার প্রফেশন এটা। যাদের এটা প্রফেশন ছিল না, এই কয়েকদিনে এটা তাদেরও প্রফেশন হয়ে গেছে, 10 দিনে। যাদের ভ্লগিং বা ট্রোল করা প্রফেশন ছিল না, এখন তারাও প্রফেশনাল ভ্লগার আর ট্রোলার, তারাও করছে। তো যাদের পেজ মনিটাইজ ছিল না, মনিটাইজ হয়ে গেছে। কিন্তু আমার আর্নিং সোর্স এগুলোই, আমার ফেসবুক, আমার ইউটিউব, আর আমার শো, আর আমার ক্লাস অবভিয়াসলি। তা আমি ভ্লগ বন্ধ করব না, ভ্লগ আমি করব, কিন্তু এখন আমি একটু ঘেটে রয়েছি, একটু স্ট্রং থাকার চেষ্টা করছি। এখন মেডিটেশন করব, শুরু হবে জাস্ট মানে মাথা ঠান্ডা রাখার জন্য। ফ্যামিলি নিয়ে যেমন বেরোচ্ছি আমি এইগুলো টুকটাক শেয়ার করব, বাট এখন না। আফটার আ সার্টেন টাইম অনেকে বলছিল যে আবার ভ্লগে ফেরো, আবার নর্মাল লাইফে আসবো, বাট একটা টাইম পরে, কারণ এখন আমি সত্যি ঘেটে গেছি, একটু ঘেটে আমি রয়েছি। একটু ঠিক হই, মাথাটাকে গুছিয়ে নিই যে না, আমার সাথে এবার এটা হতে চলেছে, তারপরে আমি আবার বেশ কয়েকটা দিন পরে আমি আবার সব শুরু করব। ওয়ান্স এগেন ও আচ্ছা, সায়ককে নিয়ে আমার শ্বশুরবাড়ি বা আমার হাজব্যান্ডের কোনো প্রবলেম ছিল না, এটা ওরা যদি এখন অস্বীকার করে আমি জানি না, মনে হয় না করবে, বিকজ ওদের কোনো প্রবলেম ছিল না। এরমও হয়েছে আমি, সায়ক, প্রবাহ 3 জন একসাথে ঘুরতে বেরিয়েছি। তো বেকার ওকে টেনে এনো না, ওকে টেনে এনে আমার ক্যারেক্টারে আবার দাগ দিও না। আর কোথায় লেখা আছে যে মেয়েদের ছেলে বন্ধু থাকে না? আমি তো জানি মেয়েদের বেশি ছেলে বন্ধুই থাকে, ইভেন তারা হেল্পফুলও হয়। হ্যাঁ, মেয়েদের মেয়ে বন্ধু থাকে, অনেক ছোটবেলার থেকে থাকে। আমার কোনোদিনও তেমন কোনো বন্ধু নেই, কোনোদিনও আমার তেমন কোনো বন্ধু হয়নি। আমার ছিল মানে এসছে গেছে এরম ছিল, বাট সায়ক হচ্ছে আমার কনস্ট্যান্ট বন্ধু, যে সেই অলিরও কথা শুনে মানে অলিরও কথা শুনে আগে থেকে কথা হতো, ওই সময় থেকে আমাদের ফ্রেন্ডশিপ হয়। তারপর থেকে মানে আমরা ভীষণ ভালো বন্ধু। মানে আমি ওকে ডাকিও এরকম, দেখ ভাই, এটা বলিস না, ভাই বলি, মুখ থেকে ডাকছি ভাই, তাকে নিয়ে মাথায় আমার অন্য কিছু আসে না, বা তারও আসে না। তো আর সব থেকে বড় কথা, এখন যারা আমার এই মিউজিক ভিডিওগুলো ঢুকে ঢুকে কমেন্ট করছো, এইসব দেখলে বর কি করবে, বর ওগুলো আগেও দেখেছে। কেন, একবার একটু যাচাই করে দেখো, ভিডিওগুলো 3-4 বছর আগের ভিডিও, বর সব দেখেই এসছিল। বর কেন, সবাই সবটা দেখে এসছিল, সবাই অনেক দিন ধরে দেখছে। আর সত্যি কথা বলতে, আমার যদি সায়ককে বিয়ে করার থাকতো, বা সায়কের যদি আমাকে বিয়ে করার থাকতো, আমাদের তো আটকানোর কেউ নেই, আমরা অ্যাডাল্ট। কিন্তু আমরা ওইভাবে দুজনকে দেখিনি, আমরা ওই ডাকি ভাই, দেখ ভাই, এই ভাই। বন্ধুত্বের সম্পর্কে নোংরামি আসে না সবসময়, মানে সবসময় গিয়ে আসেই না। বন্ধু মানে মেয়েদেরও ভালো ছেলে বন্ধু থাকতে পারে, ছেলেদেরও ভালো মেয়ে বন্ধু থাকতে পারে। যেমন সায়ক আমার বন্ধু, খুবই ভালো বন্ধু। আমার ওই সময় মনে হয়েছে আমি যদি সায়ককে যে কথাগুলো বলবো, ও ঠিক জায়গা মতো পৌঁছে দেবে, দ্যাটস ওয়াই আমি সায়ককেই মেসেজটা করেছি। আর কোনো ব্যাপার নেই, ওকে টেনে এনো না, দয়া করে টেনে এনো না। আমার চরিত্র নিয়ে তো প্লিজ বন্ধ করো, আমি আর পারছি না। তো এইটাই বলছি, যাদের যাদের কন্টেন্ট বানানোর ছিল এবার শেষ করো, হয়ে গেছে। নতুন কোনো টপিক খোঁজো, পেয়ে যাবে। কিন্তু আমার ম্যারিটাল লাইফ নিয়ে আমি আর কোনো কথা বলবো না। দিদি আর কুকনিমা
সে ছাড়ো, সে কুটনি দিদি নামটা পছন্দ হয়েছে আমার। এই ওটা না থাক। ওটা ভালো, ওই হ্যাঁ, নামটা থাকুক, কুটনি দিদিটা কুটনি থাক। দিদিটা ভালো লেগেছে। আসলে মানে কি বলতো, সত্যি কথা একটু হাই হাই করে জোরে জোরে চিৎকার করে বললে মানুষ কুটনি হয়ে যায়, কিছু করার থাকে না। তো এটা হচ্ছে ব্যাপার। তখন কারোরই মাথার ঠিক ছিল না, ওরা যে এরকম চিৎকার করে করে হাই হাই করে করে বলেছে, তবে তখন কারোর মাথার ঠিক ছিল না, তো চিৎকার করে লিটারালি বলেছে, তার জন্য সে কুটনি। ঠিক আছে, নামটা পছন্দ হয়েছে আমার, আমি না নেক্সট টাইম থেকে কুটনি দিদি বলেই ডাকবো, কোনো অসুবিধা নেই। তো ব্যাপারটা হচ্ছে এবার বন্ধ করো, আর ভালো লাগছে না, অনেক দিন হলো। এবার আমি একটু নর্মাল লাইফে ফিরতে চাই, আমি একটু নর্মাল থাকতে চাই, কেন আমি জানি এইবার একটা বড় সড়ো, মানে কি বলবো, মাথাটাকে বড় সড়ো জায়গার জন্য আমাকে প্রিপেয়ার করতে হবে, একটা জায়গায় ফিক্সড করতে হবে, যেন এবার আমি এগুলো করবো, বা নিজের কাজ নিয়ে আমাকে একটু কনসেন্ট্রেট করতে হবে। তার জন্য এবার বন্ধ করে দাও, আমি ফেসবুক খুলে আমি আর নিউজে থাকতে চাইছি না, শেষ করো। যাদের যাদের কন্টেন্ট করার ছিল হয়ে গেছে, এবার শেষ করো। আর কিছু তো বলার নেই। ওয়ান্স এগেন যারা হচ্ছে আমার এই লাস্ট ডিসিশনটার জন্য যারা হার্ট হয়েছো, যারা আমাকে জাজ করছো, তাদের কাছে ওয়ান্স এগেন সরি, বিকজ আমি সত্যি জেনে বুঝে আমি এটাকে প্রমোট করতে চাইনি যেটা আমি করেছি, বা আমি চাইনি যে এটা সবার কাছ অব্দি পৌঁছাক। শুধু আমি তখন ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম, ওই আবেগপ্রবণ, তখন ভাবার ক্ষমতা আমার চলে গেছিলো, তাই করে ফেলেছি। বাট এটা ইটস নট আ সলিউশন। সবার আগে নিজেকে ভালোবাসতে হবে, সেটা আমি বুঝেছি, ফ্যামিলিকে ভালোবাসতে হবে, আর এখন আমি সেটাই করছি, সেটাই করব। আর লাস্ট কথা, সবাই ভালো থেকো।